বাংলা অডিবল, আপনার শ্রুতি গ্রন্থাগার। মা মারা গেলেন আজ, হয়তোবা গতকাল, আমি ঠিক জানি না। আশ্রম থেকে টেলিগ্রাম এসেছে, তোমার মা মারা গেছেন, আগামীকাল অন্ত্যেষ্টিক্রিয়া, গভীর সমবেদনা। সুতরাং ব্যাপারটা ঘোলাটে, হয়তো তিনি মারা গেছেন গতকাল। বৃদ্ধদের জন্য আশ্রমটি আলজিয়ার্স থেকে 50 মাইল দূরে, মারেনগোতে। যদি দুপুরের বাস ধরে, তবে হয়তো রাত হবার আগে সেখানে পৌঁছে যাব। তাহলে শবদেহের পাশে প্রথামতো পুরো রাতটা জেগে আগামীকাল বিকেলে আবার ফিরে আসতে পারব। কর্তাকে বলে 2 দিনের ছুটি নিলাম, আর স্বাভাবিকভাবে এ অবস্থায় তিনিও না করতে পারেন না। তবু মনে হল তিনি যেন খানিকটা বিরক্ত হয়েছেন, এবং আমি কিছু না ভেবেই তখন তাকে বললাম, দুঃখিত স্যার, কিন্তু আপনি জানেন দোষটা আমার নয়। পরে অবশ্য আমার মনে হল কথাটা না বললেও চলত। কৈফিয়ত দেওয়ার কোনো কারণই আমার থাকতে পারে না, বরং তারই উচিত ছিল আমাকে সমবেদনা ইত্যাদি জানানো। বোধহয় পরশু তিনি তা আমাকে জানাবেন, যখন দেখবেন আমি কালো পোশাক পরে অফিসে এসেছি। কিন্তু এখন প্রায় মনে হচ্ছে মা যেন মরেননি। এই অন্ত্যেষ্টিক্রিয়া, এই মারা যাওয়াটা সবার কাছে পরিষ্কার করবে। 2টোর বাস ধরলাম। দুপুরটি ছিল গনগনে। রোজকার মতো দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম সেলাস্তির রেস্তোরাঁয়। সবাই দুঃখ প্রকাশ করল, এবং সেলাস্তি বলল, মার মতো পৃথিবীতে আর কিছুই নেই। বিদায় নেয়ার সময় সবাই আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়েছিল। রওনা দেওয়ার তাড়াহুড়োয় শেষ মুহূর্তে ইমানুয়েলের বাসায় যেতে হল কালো টাই আর শোকের কালো ফিতে ধার নেয়ার জন্যে। মাত্র কয়েক মাস আগে তার চাচা মারা গেছেন। ছুটতে হয়েছিল বাস ধরার জন্যে, মনে হয় অমনভাবে তাড়াহুড়ো করার জন্যে, এবং রাস্তা ও আকাশ থেকে ছুটে আসা আলোক ঝলক, পেট্রোলের গন্ধ, বাসের ঝাঁকি সব মিলে আমাকে করে তুলেছিল তন্দ্রালস। যা হোক, প্রায় পুরোটা পথ ঘুমিয়েছিলাম। ঘুম যখন ভাঙল, তখন দেখি পাশে এক সৈনিকের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছি। হেসে সে জিজ্ঞেস করল আমি বহু দূর থেকে আসছি কিনা। কথা কমাবার জন্যে খালি মাথা নাড়লাম। কথা বলার ইচ্ছে তখন আমার ছিল না। আশ্রমটি গ্রাম থেকে মাইল খানেকের কিছু বেশি দূরে। হেঁটেই চলে গেলাম সেখানে। পৌঁছেই ঠিক তখনই আমি মাকে দেখতে চাচ্ছিলাম, কিন্তু দারোয়ান জানাল প্রথমে আমাকে ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে হবে। ওয়ার্ডেন তখন ব্যস্ত, সুতরাং আমাকে অপেক্ষা করতে হবে খানিকটা। দারোয়ান এ সময়টুকু আমার সঙ্গে কথা বলে কাটাল, তারপর নিয়ে গেল অফিসে। ওয়ার্ডেন মানুষটি ছোটখাটো, মাথার চুল ধূসর, আর বাটন হলে লাগানো লিজিয়ন অফ অনারের গোলাপ। তিনি তার টলটলে নীল চোখ মেলে অনেকক্ষণ তাকিয়ে রইলেন আমার দিকে। তারপর আমরা হাত মেলালাম, এবং এত দীর্ঘক্ষণ তিনি আমার হাত ধরে রাখলেন যে রীতিমতো অস্বস্তি লাগছিল। তারপর এক অফিস রেজিস্টার বের করে আমার সামনে রেখে বললেন, মাদাম মার্সো এই আশ্রমে ভর্তি হয়েছিলেন 3 বছর আগে। তার নিজের কোনো সামর্থ্য ছিল না, এবং সম্পূর্ণভাবে তিনি নির্ভরশীল ছিলেন তোমার উপর। আমার মনে হল তিনি বোধহয় আমাকে কোনো কিছুর জন্য দোষ দিতে চাচ্ছেন। সুতরাং কৈফিয়ত দেওয়া শুরু করলাম, কিন্তু আমাকে তিনি থামিয়ে দিলেন। তোমার কোনো কৈফিয়ত দিতে হবে না হে, আমি পুরো কাগজপত্র দেখেছি। তোমার এমন কোনো ভালো অবস্থা ছিল না যে তুমি তোমার মার যত্ন নিতে পারো ভালোভাবে। সবসময় দেখাশোনার জন্যে তার একজনের দরকার ছিল, আর তোমরা ছেলে ছোকরারা যা চাকরি করো তাতে মনে হয় না খুব ভালো রোজগার করো। যা হোক, তোমার মা এখানে বেশ সুখী ছিলেন। জি স্যার, সে সম্পর্কে আমি নিশ্চিত, আমি বললাম। তারপর তিনি যোগ করলেন, এখানে তার ভালো কিছু বন্ধু ছিল, তার মতোই বৃদ্ধ সব। আর বোধহয় জানো, সবাই নিজ নিজ জেনারেশনের লোকদেরই পছন্দ করে বেশি। বয়স তোমার কম, সুতরাং তুমি তার খুব ভালো সঙ্গী হতে পারতে না। কথাটা আসলে ঠিক। যখন আমরা একসঙ্গে থাকতাম, তখন মা আমাকে নজরে রাখতেন ঠিকই, তবে কচিত আমরা কথা বলতাম।
আশ্রমে কয়েক সপ্তাহ তিনি বেশ কান্নাকাটি করেছিলেন, কারণ আশ্রমে তখনও তিনি অভ্যস্ত হননি। তার 1 মাস কি 2 মাস পর যদি তাকে আশ্রম ত্যাগ করার কথা বলা হতো, তাহলে বোধহয় তিনি কাঁদতেন। তাই গত কয়েক বছর আমি তাকে ক্বচিত দেখতে যেতাম, কিন্তু তাতেও আমার রোববারটা নষ্ট হতো। বাস ধরার ঝামেলা, টিকিট করা, যাওয়া আসার 2 ঘণ্টার কথা না হয় বাদই দিলাম। ওয়ার্ডেন কথা বলে চলছিলেন, কিন্তু কান আমার সেদিকে ছিল না। সব শেষে তিনি বললেন, এখন বোধহয় তুমি তোমার মাকে দেখতে চাও। কথা না বলে উঠে দাঁড়ালাম। দরজার দিকে তিনি আমায় নিয়ে চললেন। কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নামার সময় তিনি বললেন, মৃতদেহ আপাতত আমি আমাদের ছোট শবাগারে সরিয়ে রেখেছি। বুঝতেই পারছ, যাতে অন্যরা উতলা না হয়। এখানে কেউ মারা গেলে 2-1 দিন সবাই বড় উদ্বিগ্ন থাকে, যার অর্থ অবশ্যই আমাদের কর্মচারীদের জন্য বাড়তি কাজ আর ঝামেলা। আমরা একটা উঠোন পেরোলাম, যেখানে বেশ কিছু বৃদ্ধ ছোট ছোট জটলা বেঁধে নিজেদের মধ্যে কথা বলছিলেন। আমরা কাছে আসতেই তারা চুপ মেরে গেলেন। তারপর আমাদের পিছে আবার কথা শুরু হল। তাদের কণ্ঠস্বর আমাকে খাঁচায় বন্দি টিয়ের কথা মনে করে দিচ্ছিল। অবশ্য তাদের গলার স্বর তত তীক্ষ্ণ ছিল না। আমরা গিয়ে থামলাম ছোট এক নিচু বাড়ির সামনে। সুতরাং তোমাকে আমি এখানেই ছেড়ে যাচ্ছি, মসিয়ে মার্সো। কোনো কিছুর দরকার হলে বলো, অফিসে আছি আমি। আগামীকাল সকালে অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলে আমরা ঠিক করেছি। সুতরাং পুরো রাতটাই তুমি তোমার মার কফিনের পাশে কাটাতে পারবে, এবং তোমার ইচ্ছেও বোধহয় তাই। হ্যাঁ, ভালো কথা, তোমার মার বন্ধুদের কাছে খোঁজ নিয়ে জেনেছি তার ইচ্ছে ছিল তাকে যেন চার্চের নিয়ম অনুযায়ী কবর দেওয়া হয়। আমি অবশ্য এর বন্দোবস্ত করে রেখেছি। তবুও কথাটা তোমাকে জানানো মনে করলাম। ধন্যবাদ জানালাম তাকে। যদ্দূর জানি আমার মা জীবদ্দশায় নাস্তিক ছিলেন না, তবে ধর্মের প্রতিও মনোযোগ দেননি কখনো। সভাগারে প্রবেশ করলাম। উঁচু স্কাইলাইট দেয়া, চুনকাম করা, পরিচ্ছন্ন ঝকঝকে এক ঘর। আসবাবপত্রের মধ্যে আছে কয়েকটা চেয়ার আর কাঠের তৈরি কয়েকটা খুঁটি, যার উপর সাময়িকভাবে কিছু রাখা যেতে পারে। এরকম 2টো খুঁটির উপর কফিনটা রাখা। কফিনের ঢাকনা বসানো, কিন্তু আটা হয়নি স্ক্রু, এবং দাগ পড়া আখরোট কাঠের ওপর সেগুলির ধাতুর মাথা জেগে আছে। একজন নার্স, বোধহয় কোনো আরব রমণী, বসেছিলেন কফিনের পাশে, পরনে তার নীল স্মোক, চুল বাঁধা এক জমকালো স্কার্ফ দিয়ে। ঠিক সে সময় বুড়ো দারোয়ানটা এসে হাজির। বোধহয় দৌড়ে এসেছে, নিঃশ্বাস পড়ছে দ্রুত। কফিনের ঢাকনা আমরা বন্ধ করে রেখেছি, কিন্তু আমাকে বলা হয়েছে আপনি এলে ঢাকনা খুলে দিতে, যাতে আপনি তাকে দেখতে পারেন। বলে যখন সে কফিনের দিকে যাচ্ছিল, তখন আমি তাকে কষ্ট করতে মানা করলাম। একটু অবাক হল সে। আপনি চান না যে আমি বললাম, না। স্ক্রুড্রাইভার পকেটে রেখে সে আমার দিকে তাকাল। বুঝলাম আমার না বলা উচিত হয়নি, এবং ব্যাপারটা আমাকে অস্বস্তিতে ফেলল। কিছুক্ষণ আমাকে নিরীক্ষণ করে সে বলল, কেন না কেন? গলার স্বর তার ক্ষুব্ধ নয়, শুধুমাত্র জানতে চাওয়ার জন্যেই এই প্রশ্ন। আমি উত্তর দিলাম, দেখো, আমি ঠিক বলতে পারছি না। সে তার সাদা গোঁপজোড়া কিছুক্ষণ পাকাল, তারপর শান্তভাবে বলল, আমি বুঝেছি। দারোয়ানটি দেখতে মন্দ নয়, চোখ তার নীল আর গাল দুটো রক্তিম। আমাকে কফিনের পাশে একটা চেয়ার টেনে দিয়ে নিজে ঠিক তার পেছনে বসল। নার্স উঠে এগিয়ে এলো দরজার দিকে। যখন সে যাচ্ছিল, তখন দারোয়ানটি আমার কানে কানে বলল, বেচারি টিউমার হয়েছে। আমি আরেকটু খুঁটিয়ে দেখলাম নার্সটিকে। তার চোখের নিচে দিয়ে মাথার চারপাশে ব্যান্ডেজ বাঁধা। কেউ তার মুখের দিকে তাকালে সাদাই দেখবে। নার্স চলে যেতেই দারোয়ান উঠে দাঁড়াল। এখন আপনাকে একলা ছেড়ে যাচ্ছি। জানি না আমি কোনো ইশারা করেছিলাম কিনা, কিন্তু দারোয়ান চলে যাওয়ার বদলে থামল। আমার পিছে কেউ দাঁড়িয়ে আছে, এই অনুভূতিটা মনে জাগতেই অস্বস্তি লাগল। সূর্য অস্ত যাচ্ছিল, পুরো ঘরে অস্তগামী সূর্যের নরম আলো। মাথার উপর স্কাইলাইটের কাছে
গুঞ্জন করছিল দুটি ভ্রমর। খুব ঘুম পাচ্ছিল আমার, চোখ খোলা রাখতে পারছিলাম না। পেছনে না ফিরেই তাকে জিজ্ঞেস করলাম, বছর এই আশ্রমে কাজ করছে সে? 5 বছর। এবং উত্তরটা এমনভাবে এলো যে শুনে মনে হল সে বুঝি কোনো প্রশ্নের অপেক্ষাই ছিল। তারপর সে মুখ খুলল। 10 বছর আগে যদি কেউ তাকে বলত যে মরেন করে এই আশ্রমে সে একজন সাধারণ দারোয়ান হয়ে দিন কাটাবে, তাহলে তখন হয়তো সে তা বিশ্বাস করত না। সে বলল তার বয়স 64 আর তার জন্ম প্যারিসে। সে কথা বলার পর কিছু না ভেবেই মাঝখানে বসলাম। ও, তাহলে তুমি এখানকার লোক নও। আমার হঠাৎ করে তখন মনে হল ওয়ার্ডেনের কাছে নিয়ে যাওয়ার সময় মার সম্পর্কে আমাকে সে কিছু বলেছিল মাকে একটু তাড়াতাড়ি কবর দিতে, কারণ এই জায়গায় গরমটা একটু বেশি। প্যারিসে মৃতদেহ তারা 3 দিন পর্যন্ত রেখে দেয়, কোনো কোনো সময় 4 দিন। তারপর সে জানাল জীবনের বেশিরভাগ সময় কেটেছে তার প্যারিসে, তাই প্যারিসকে সহজে সে ভুলতে পারে না। এখানে সবকিছুই তাড়াতাড়ি হয়। কেউ মারা গেলে সে যে মরেছে এ কথাটা ভাববার অবকাশ না দিয়েই মৃতদেহের সৎকার হয়ে যায়। অনেক হয়েছে, বলল ওর বউ। এসব বাজে কথা এ ভদ্রলোককে বলা কি তোমার উচিত হচ্ছে? সে তখন লজ্জা পেয়ে বারবার আমার কাছে ক্ষমা চাইতে লাগল। বললাম, এমন কিছু হয়নি যার জন্য ক্ষমা চাইতে হবে। আসল কথা, তার কথাবার্তা শুনে বেশ মজা পাচ্ছিলাম, কারণ এসব কথা আগে কখনো আমার মনে হয়নি। তারপর সে বলল, প্রথমে এই আশ্রমে ঢুকেছিল এক সাধারণ একজন আশ্রয় প্রার্থী হিসেবে, কিন্তু শরীর মন সজীব ছিল তখনও, তাই দারোয়ানের চাকরিটা খালি হলে সে নিজেই তাতে বহাল হতে চেয়েছিল। বললাম, তাহলে অন্যান্যদের মতো সেও একজন আশ্রমবাসী? কিন্তু তাতে সে কোনো উত্তর দিল না। সে একজন কর্মচারীর মতো। আগেই খেয়াল করেছিলাম তার বয়সী বৃদ্ধদের সে তারা বা সেই সব বুড়ো বলে সম্বোধন করছিল। তবুও তার মনোভাব অনুভব করতে পারছিলাম। দারোয়ান হিসেবে ছিল তার খানিকটা দাপট আর খানিকটা কর্তৃত্ব। ঠিক সেই সময় নার্স ফিরে এলো। সন্ধ্যা নেমে এলো যেন খুব তাড়াতাড়ি। স্কাইলাইটের ফাঁক দিয়ে আকাশটাকে মনে হচ্ছিল কালো। দারোয়ান বাতি জ্বেলে দিল। বাতির প্রথম আলোয় চোখে ধাঁধা দেখলাম। সে তখন প্রস্তাব করল খাবার ঘরে গিয়ে রাতের খাবার খেয়ে নিতে, কিন্তু আমার খুব একটা খিদে ছিল না। তখন সে প্রস্তাব করল আমাকে সে 1 কাপ কাফে ওলা খাওয়াতে পারে। পানীয়টি আমার প্রিয়, তাই বললাম ধন্যবাদ। কয়েক মিনিট পর সে ফিরে এলো ট্রে হাতে। কফি খাবার পর সিগারেট খেতে ইচ্ছে করছিল, কিন্তু মার সামনে এই অবস্থায় সিগারেট খাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না। খানিকটা ভেবে দেখলাম, না, এতে কিছুই যায় আসে না। তাই দারোয়ানকে একটা সিগারেট দিলাম। তারপর দুজনে টানতে লাগলাম। কিছুক্ষণ পর আবার সে কথা বলতে শুরু করল। জানেন, আপনার মার বন্ধুরা এখনই আসবে আপনার সঙ্গে মৃতদেহের পাশে বসে রাত জাগতে। আমাদের এখানে কেউ মারা গেলে আমরা তার মৃতদেহের পাশে বসে রাত জাগি। যাই দেখি কিছু চেয়ার আর 1 পট কালো কফি জোগাড় করা যায় কিনা। সাদা দেয়ালে বাতির উজ্জ্বল আলো প্রতিফলিত হওয়ায় আমার চোখে লাগছিল। তাকে জিজ্ঞেস করলাম একটা বাতি সে নিভিয়ে দিতে পারবে কিনা। কিছুই করার নেই, বলল সে। তারা এমনভাবে বাতিগুলোর বন্দোবস্ত করেছে যে হয় সব কটিই জ্বলবে, না হয় একটিও জ্বলবে না। এ কথার পর আর তার দিকে নজর দিলাম না। সে বাইরে থেকে কিছু চেয়ার এনে কফিনের চারপাশে সাজিয়ে রাখল। একটিতে রাখল 1 পট কফি আর 10-12টি পেয়ালা। সব গুছিয়ে রেখে মার অন্যদিকে আমার মুখোমুখি সে বসল। নার্সটি ঘরের অন্য পাশে। আমার দিকে ছিল তার পিঠ। সে কি করছিল তা আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার হাত নাড়া দেখে মনে হল সে কিছু একটা বুনছে। খুব আরাম লাগছিল আমার। কফি তুলেছিল আরও চাঙ্গা করে। খোলা দরজা দিয়ে ভেসে আসছিল ফুলের সুবাস। স্পর্শ পাচ্ছিলাম রাতের ঠান্ডা বাতাসের। মনে হয় কিছুক্ষণ ঝিমিয়েও ছিলাম। সরসর এক আওয়াজে ঘুম ভাঙল। চোখ বন্ধ করার পর মনে হয়েছিল
ঘরের বাতিগুলি যেন আরও জোরালো হয়ে চলছে। কোথাও কোনো ছায়ার চিহ্ন মাত্র নেই, কিন্তু প্রতিটি বস্তু, প্রতিটি বাঁক বা কোণের বহিরেখা ভেসে উঠছিল চোখের সামনে। মার বন্ধুরা, বৃদ্ধরা সব ঘরে ঢুকছিলেন। গুনলাম, মোট 10 জন। প্রায় শব্দহীনভাবে সন্ধে 6টায় যেন তারা ভেসে এলেন। চেয়ারে যখন তারা বসলেন তখন বিন্দুমাত্র শব্দ হল না। আমার জীবনে এত পরিষ্কারভাবে আমি কাউকে দেখিনি। তাদের কাপড় চোপড় বা চেহারার কোনো ডিটেল আমার নজর এড়াল না, কিন্তু তবুও তাদের কোনো শব্দ শুনতে পাচ্ছিলাম না এবং বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে তারা সত্যিই বিদ্যমান। প্রায় প্রতিটি মহিলার পরনে অ্যাপ্রন, কোমরের শক্ত করে বাঁধা ছিল অ্যাপ্রনের দড়ি। এতে তাদের পেটগুলোকে বেশ বড় লাগছিল। বৃদ্ধাদের এত বড় পেট আগে আমার নজরে পড়েনি। তবে অধিকাংশ বৃদ্ধই বেতের মতো শুকনো এবং সবার হাতে লাঠি। তাদের যে জিনিসটা আমাকে সবচেয়ে অবাক করেছিল তা হল তাদের মুখের দিকে তাকালে চোখ নজরে পড়ছিল না। চোখগুলোকে দেখা যাচ্ছিল বলিরেখার জালে আটকে থাকা ঘোলাটে আলোর মতো। চেয়ারে বসে তারা তাকালেন আমার দিকে। দাঁতহীন মাড়ি দিয়ে ঠোঁট চুষতে চুষতে অস্বস্তির সাথে মাথা নাড়লেন তারা। আমি বুঝতে পারছিলাম না তারা কি আমায় শুভেচ্ছা জানাচ্ছেন, না কিছু বলতে চাইছেন, না এটা বয়সের দোষ। ভাবতে চাইলাম তারা বোধহয় তাদের মতো করে আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু এর প্রতিক্রিয়া ছিল অদ্ভুত। দারোয়ানকে ঘিরে থাকা ওই বৃদ্ধের দল নিষ্কম্প চোখে আমাকে দেখছে আর মাথা নাড়ছে। মুহূর্তের জন্য মনে হল তারা আমার বিচার করতে বসেছেন। মিনিট কয়েক পরে একজন মহিলা কাঁদতে শুরু করলেন। দ্বিতীয় সারিতে বসেছিলেন তিনি। তার সামনে একজন মহিলা থাকায় তাকে দেখতে পাচ্ছিলাম না। কাঁদতে কাঁদতে মাঝে মাঝে তিনি থেমে ঢোক গিলছিলেন। মনে হচ্ছিল তার এ কান্না বোধহয় আর কখনো থামবে না। অন্যেরা এর প্রতি তেমন নজর দিচ্ছিল না। নিথর হয়ে বসেছিলেন তারা চেয়ারে, তাকাচ্ছিলেন কখনো কফিনের দিকে, কখনো বা নিজেদের লাঠির দিকে, অথবা অন্য কোনো জিনিসের দিকে। আর যেটার দিকেই তাকাচ্ছিলেন সেটা থেকে আর চোখ ফেরাচ্ছিলেন না। মহিলাটি কাঁদছিলেন তখনও। তাকে আমি চিনি নে, কিন্তু তবুও আমার মনে হচ্ছিল তার কান্না থামানো উচিত, কিন্তু কিছু করতে সাহস পাচ্ছিলাম না। খানিক পর সেই দারোয়ানটি মাথা নুইয়ে ফিসফিস করে তাকে যেন কি বলল। তিনি মাথা নেড়ে অস্পষ্টভাবে কিছু বললেন যা আমি বুঝতে পারলাম না। তিনি ঠিক আগের মতোই ফোঁপাতে লাগলেন। দারোয়ান উঠে দাঁড়াল, চেয়ার নিয়ে এসে বসল আমার পাশে। প্রথমে সে চুপ করে রইল, তারপর আমার দিকে না তাকিয়েই বলতে লাগল, আপনার মার খুব ভক্ত ছিলেন এই মহিলা। তার মতে এই পৃথিবীতে আপনার মাই ছিলেন তাঁর একমাত্র বন্ধু, কিন্তু এখন তিনি একেবারে একলা। কিছুই বলার ছিল না আমার। নিস্তব্ধতা বিরাজ করল কিছুক্ষণ। আস্তে আস্তে মহিলার ফোঁপানিও ঢোক গেলাও কমে গেল এবং একসময় থেমে গেল ফোঁপানি। নাক ঝেড়ে বসে রইলেন তিনি চুপচাপ। আমার ঝিমুনি কেটে গিয়েছিল, ক্লান্ত লাগছিল খুব, আর পাটাও কামড়াচ্ছিল ভীষণভাবে। এখন বুঝলাম এই লোকদের নিস্তব্ধতা চেপে বসেছে আমার স্নায়ুর উপর। খালি অদ্ভুত ধরনের একটা শব্দ হচ্ছিল, বেশ থেমে থেমে, এবং প্রথমে তা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম। যাক, কিছুক্ষণ মনোযোগ দেওয়ার পর বুঝলাম এ কিসের শব্দ। বুড়ো লোকগুলি গালের ভেতরটা চুষছিল জিভ দিয়ে, তাই শব্দ হচ্ছিল অমন, যা আমার কাছে হয়ে উঠেছিল রহস্যময়। নিজেদের চিন্তায় তারা এত মগ্ন ছিলেন যে তারা কি করছেন তা তারা নিজেরাও খেয়াল করছিলেন না। আমার মনে একটা ধারণা জন্মেছিল যে তাদের মাঝে রাখা মৃতদেহটাকে বুঝি তারা আমল দিচ্ছেন না, কিন্তু এখন মনে হচ্ছে ধারণাটা ভুল ছিল। দারোয়ান সবাইকে কফি দিলে আমরা তা পান করলাম। তারপর আমার আর তেমন কিছু মনে নেই। কোনো রকমে কেটে গেল রাতটা। একটা জিনিস শুধু মনে আছে, একসময় হঠাৎ আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম বুড়োরা সব ঘুমুচ্ছে।
জেগে রয়েছে শুধু একজন, দুহাতে লাঠিটা চেপে ধরে তার উপর থুতনি রেখে কঠোরভাবে তাকিয়েছিলেন তিনি আমার দিকে, যেন অপেক্ষা করছিলেন আমার ঘুম ভাঙার। তারপর আমি আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর কিন্তু আবার ঘুম ভেঙে গেল, কারণ পায়ে ঝিঁঝি ধরেছিল। ভোরের ম্লান আলো দেখা গেল স্কাইলাইট দিয়ে। কয়েক মিনিট পর জেগে উঠলেন একজন এবং তারপর শুরু করলেন কাশতে। বড় একটা নকশা করা রুমালে মুখ রেখে কাশছিলেন তিনি। কাশির শব্দ শুনে মনে হচ্ছিল তিনি বুঝি বমি করার চেষ্টা করছেন। একে একে জেগে গেল সবাই। তারপর দারোয়ান বলল, যাবার সময় হয়েছে এখন। শুনে তারা সবাই উঠে দাঁড়ালেন। রাতে ভালো ঘুম না হওয়ার ফলে তাদের মুখ হয়ে গেছে লম্বাটে আর পাংশুটে। আশ্চর্যের ব্যাপার এই যে যাবার আগে সবাই তারা করমর্দন করলেন আমার সঙ্গে, যেন এক রাতে আমরা কত অন্তরঙ্গ হয়ে গেছি, যদিও সারা রাত আমাদের মধ্যে কোনো কথা হয়নি। বেশ ক্লান্ত লাগছিল। দারোয়ান আমাকে তার ঘরে নিয়ে গেলে নিজেকে খানিকটা পরিপাটি করে নিয়েছিলাম। আমাকে সে আরও খানিকটা দুধ মেশানো কফি দিল, যা আমাকে তুলেছিল চাঙ্গা করে। বাইরে যখন বেরোলাম, সূর্য তখন বেশ উপরে উঠে গেছে। মরেন গোয়ার সমুদ্রের মাঝে পাহাড় চূড়োয় আকাশ হয়ে উঠেছে রক্তিম। ভোরের বাতাস বইছিল, যাতে ছিল স্নিগ্ধ লোনা স্পর্শ। মনে হচ্ছিল দিনটা খুব ভালো যাবে। অনেক দিন গ্রামে আসিনি আমি, এবং ভাবছি মার এই ব্যাপারটা না থাকলে কি চমৎকারভাবেই না খানিকটা হেঁটে বেড়াতে পারতাম। উঠোনের এক প্লেন গাছের নিচে দাঁড়িয়ে আমি অপেক্ষা করতে লাগলাম। ভিজে মাটির গন্ধ নিলাম এবং তারপর দেখলাম আমার আর ঘুম পাচ্ছে না। অফিসের সহকর্মীদের কথা চিন্তা করলাম। এরপর ঠিক এ সময় ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এ সময়টা ছিল আমার জন্য সবচেয়ে বিশ্রীর সময়। 10 মিনিট কি আরও কিছুক্ষণ, আমি এসব ভাবলাম। তারপর ঘরের ভেতর বেজে ওঠা ঘণ্টার শব্দ আমার মনোযোগ আকর্ষণ করল। জানালার বাইরে থেকে দেখছিলাম কারা যেন ভেতরে চলাফেরা করছে। ফের সব শান্ত হয়ে গেল। সূর্য উঠে গেল আরেকটু উপরে, পা তেতে ওঠা শুরু করেছে। উঠোন পার হয়ে দারোয়ান কাছে এসে জানাল, ওয়ার্ডেন আমার সঙ্গে দেখা করতে চান। গেলাম তার অফিসে। কিছু কাগজপত্র দিলেন সই করার জন্য। পেন স্ট্রাইপ পাতলুন পরনে তার, সব কিছু কালো। ফোনের রিসিভারটা তুলে তাকালেন তিনি আমার দিকে। সব বহনকারী লোকেরা এসেছে কিছুক্ষণ আগেই। তারা এখনই কফিনের স্ক্রু আটকাবে। আমি কি তাদের খানিকটা অপেক্ষা করতে বলবো, যাতে তোমার মাকে শেষবারের মতো দেখতে পাও? আমি বললাম, না। গলা নামিয়ে কি যেন বললেন তিনি টেলিফোনে। ঠিক আছে ফিজেক, লোকজনদের সেখানে যেতে বলো। তারপর তিনি জানালেন অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি যাবেন। ধন্যবাদ জানালাম তাকে। খাটো দুটি পা মেলে দিয়ে ডেস্কের পেছনের চেয়ারে হেলান দিয়ে বসলেন তিনি। বললেন, নার্স ছাড়া অন্ত্যেষ্টিক্রিয়ায় আমি এবং তিনিই একমাত্র শোককারী। কারণ আশ্রমের নিয়ম অনুযায়ী আশ্রমের কেউ শবানুগমন করতে পারবে না। তবে অন্ত্যেষ্টিক্রিয়ার আগের রাত্রিতে মৃতদেহের পাশে বসে তারা জাগতে পারেন। তিনি ব্যাখ্যা করলেন, এটা তাদের জন্যই, যাতে তারা কাতর না হয়ে পড়ে। কিন্তু আজ আমি তোমার মার পুরনো এক বন্ধুকে শবানুগমনের বিশেষ অনুমতি দিয়েছি। থমাস পিরেজ তার নাম। হাসলেন ওয়ার্ডেন। গল্পটা বেশ করুণ বটে। সে আর তোমার মা অভিন্ন হয়ে উঠেছিল। আশ্রমের অন্য বৃদ্ধরা ঠাট্টা করে বলত যে পিরেজ একজন ফিয়াঁসে পেয়েছে। তোমরা বিয়ে করছ কবে জিজ্ঞেস করত তারা। হেসে উড়িয়ে দিত সে প্রসঙ্গটি। অনেকটা তামাশার মতো হয়ে গিয়েছিল ব্যাপারটি। সুতরাং বুঝতেই পারছ তোমার মার মৃত্যুতে সে কতটা আঘাত পেয়েছে। ভেবে দেখলাম শবানুগমনের অনুমতি না দিলে খারাপ দেখাবে। তবে আমাদের ডাক্তারের পরামর্শে তাকে রাত জাগতে দেয়নি। তারপর আমরা কিছুক্ষণ চুপ করে রইলাম। খানিক পরে ওয়ার্ডেন চেয়ার ছেড়ে জানালার কাছে দাঁড়ালেন। বললেন, আরে ওই তো মারেনগোর পাদ্রী চলে এসেছেন। অবশ্য সময়ের খানিকটা আগেই এসেছেন। তিনি আমায় জানালেন
হেঁটে গির্জায় পৌঁছতে লাগবে প্রায় 1.25 ঘণ্টা, কারণ গির্জা গ্রামের একেবারে ভেতরে। তারপর নিচে নেমে এলাম আমরা। সাময়িক সভাগারের দরজার ঠিক সামনে দাঁড়িয়েছিলেন পাদ্রী, তার সঙ্গে 2 জন অধস্তন কর্মচারী। তাদের একজনের হাতে রূপোর ধূপাধার। পাদ্রী তার উপর ঝুঁকে ধূপাধারের রূপোর শিকলটা ঠিক করছিলেন, যেটার সঙ্গে তার লটকে ছিল। আমাদের দেখে সোজা হয়ে দাঁড়িয়ে আমাকে পুত্র বলে সম্বোধন করে কিছু কথা বললেন। তারপর আমাদের নিয়ে ঢুকলেন ভেতরে। আমি সঙ্গে সঙ্গে দেখলাম 4 জন লোক কালো পোশাক পরে কফিনের পিছে দাঁড়িয়ে, আর কফিনের ঢাকনাটা স্ক্রু দিয়ে আটকানো। ঠিক সে সময় ওয়ার্ডেন বললেন, সমাধান নেয়ার গাড়ি এসেছে। পাদ্রী শুরু করলেন তার প্রার্থনা। তারপর সবাই যাবার জন্য প্রস্তুত হতে লাগল। সেই 4 জন এক টুকরো কালো কাপড় নিয়ে এগিয়ে গেল কফিনের দিকে, আর আমি এবং অন্যান্যরা ঘর ছেড়ে বেরিয়ে এলাম বাইরে। একজন মহিলা দাঁড়িয়েছিলেন দরজার পাশে। আগে কখনো আমি তাকে দেখিনি। ইনি মসিয়ে মার্সো, ওয়ার্ডেন বললেন মহিলাটিকে। আমি তার নামটা ঠিক ধরতে পারলাম না, কিন্তু মনে হল তিনি বোধহয় এই আশ্রমের নার্স। তার সঙ্গে যখন পরিচয় করিয়ে দেয়া হল, তার মাথা নিচু করে তিনি আমায় অভিবাদন জানালেন। তার দীর্ঘ কৃশ মুখে বিন্দুমাত্র হাসির রেশ ছিল না। আমরা সব দাঁড়ালাম দরজার একপাশে। কফিন বের করা হলে পিছু পিছু গিয়ে দাঁড়ালাম সদর দরজার কাছে। সেখানে শবাধার নেয়ার জন্যে গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িটা আয়তাকার, মসৃণ এবং কালো রঙের। গাড়িটা আমাকে মনে করিয়ে দিল অফিসের কলমদানির কথা। গাড়ির পাশে দাঁড়িয়েছিল ছোটখাটো এক মানুষ, পরনে সুন্দর অথচ অদ্ভুত পোশাক। বুঝলাম তার কাজ হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ দেখাশোনা করা। অনেকটা অনুষ্ঠানের কোনো কর্তা ব্যক্তির মতো। তার পাশে লাজুক এবং অপ্রতিভভাবে দাঁড়িয়েছিলেন মার বিশেষ বন্ধু মিস্টার পিরেজ। মাথায় তার নরম একটা ফেল্ট হ্যাট। চূড়োটা তার পুডিংয়ের মতো উঁচু আর ধারটা বেশ বড়। কফিনটা দরজার কাছে আসতেই তিনি মাথা থেকে টুপি নামিয়ে নিলেন। পরনে তার কালো একটা টাই, যা তার উঁচু ডবল সাদা কলারের তুলনায় খুব ছোট। ব্রণময় গোল নাকের নিচে তার ঠোঁট দুটি কাঁপছিল। কিন্তু যা আমার দৃষ্টি আকর্ষণ করল তা হল তার কান, দোদুল্যমান রক্তিম কান, যা মোমের মতো হালকাভাবে তার গালের দুপাশে ঝুলে রয়েছে, আর কানের চারপাশে সিল্কের মতো সাদা পশম। শববহনকারীদের একজন জায়গা ঠিক করে দিল আমাদের। শববহনকারী যানের আগে পুরোহিত, দুপাশে কালো পোশাক পরা 4 জন, তারপর আমি আর ওয়ার্ডেন, এবং সব শেষে নার্স আর বুড়ো পিরেজ। আকাশটা ভেসে যাচ্ছিল আলোর বন্যায়। বাতাসও উঠছিল তেতে। গরম বাতাসে হালকা অনুভব করছিলাম পিঠে। আর আমার কালো স্যুট অবস্থা আরও শোচনীয় করে তুলেছিল। বুঝতে পারছিলাম না কেন এতক্ষণ সৎকারের জন্য আমরা অপেক্ষা করলাম। টুপিটা পরেছিলেন বুড়ো পিরেজ, এখন আবার তা খুলে ফেললেন। একটু সরে আমি তাকে দেখছিলাম, আর ওয়ার্ডেন আমাকে তার সম্পর্কে আরও কিছু বলছিলেন। মনে আছে তিনি বলেছিলেন, প্রায়ই নমিত বিকেলে আমার মা আর বৃদ্ধ পিরেজ একসঙ্গে দীর্ঘ পথ হাঁটতেন। মাঝে মাঝে গ্রাম পর্যন্ত যেতেন হেঁটে। অবশ্য সঙ্গে থাকত একজন নার্স। গ্রামের দিকে তাকালাম। সাইপ্রেসের সারি যেন পাহাড়, আর তারপর দিগন্তে গিয়ে ঠেকেছে। উষ্ণ লাল মাটি মিশে গেছে সবুজের সঙ্গে। এখানে সেখানে দাঁড়িয়ে আছে 2-1টা নিঃসঙ্গ বাড়ি। মার অনুভূতিটা অনুভব করতে পারছিলাম। এদিকের বিকেলটা নিশ্চয়ই বোধহয় শোকের মতো। এখন সকালের প্রখর তাপে সব কিছু ঝলসাচ্ছে, তাই নিসর্গকে মনে হচ্ছে খানিকটা অমানসিক, নিষ্ঠুর। অবশেষে আমরা একটা বাঁক পেরুলাম, আর তখনই লক্ষ্য করলাম পিরেজ একটু খোঁড়াচ্ছেন। গাড়িটার গতি যতই বাড়ছিল, বৃদ্ধ ততই তাল হারিয়ে ফেলছিল। আরেকজনও পিছিয়ে পড়ে আমার গতিতে চলে এলেন। সূর্যের খুব দ্রুত উপরে উঠে যাওয়া দেখে আশ্চর্য হলাম। বাতাসে পোকামাকড়ের শব্দ, ঘাসের তেতে ওঠার সরসর আওয়াজ, মুখ বেয়ে ঝরছিল ঘাম। যেহেতু সঙ্গে আমার কোনো টুপি ছিল না, তাই রুমাল দিয়ে বাতাস খাবার চেষ্টা করছিলাম। সেই পিছিয়ে পড়া ভদ্রলোক কি যেন বললেন আমাকে, ঠিক ধরতে পারলাম না।
কথা বলার সঙ্গে সঙ্গে বাঁ হাত দিয়ে ধরে রাখা রুমাল দিয়ে মাথা মুছলেন। ডান হাত দিয়ে ধরেছিলেন টুপিটা। জিজ্ঞেস করলাম তিনি আমাকে কি বলছিলেন। ওপরের দিকে ইঙ্গিত করে বললেন, আজকের রোদটা খুব কড়া, তাই না? আমি বললাম, হাঁ। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, যাকে কবর দেয়া হচ্ছে তিনি আপনার মা? বললাম, হ্যাঁ। তার বয়স হয়েছিল কত? এই আর কি। আসলে আমি ঠিক জানতাম না মার বয়স কত ছিল। তারপর চুপ করে রইলেন তিনি। পেছন ফিরে দেখলাম প্রায় 50 গজ দূরে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছেন পিরেজ। হাতে রাখা টুপিটা দোলাচ্ছেন গতির সঙ্গে তাল রাখার জন্যে। আমি ওয়ার্ডেনের দিকেও একবার তাকালাম। তিনি সতর্কভাবে মাপা পা ফেলে হাঁটছিলেন। কপালে তার ঘামের ফোঁটা, কিন্তু তা মোছবার কোনো চেষ্টাই তিনি করছিলেন না। মনে হল আমাদের মিছিলটা যেন একটু দ্রুত তালে এগুচ্ছে। যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই দেখছিলাম আলোর বন্যায় ভেসে যাওয়া গ্রামের নিসর্গ। আকাশটা এত ঝকঝকে যে উপরের দিকে চোখ তোলার সাহস পাচ্ছিলাম না। শেষে আমরা আলকাতরা দেয়া একটা নতুন রাস্তায় এসে উঠলাম। গরমে গলে যাচ্ছে আলকাতরা, আর যিনি আলকাতরায় পা রাখছেন তারই পায়ের ছাপ পড়ছে সেখানে, উজ্জ্বল কালো ছাপ। গাড়োয়ানের জাঁকালো কালো টুপিটাকে সবজনের মাথায় ওই চটচটে বস্তুর স্তূপের মতো লাগছে। এটা সবাইকে এনে দিচ্ছে এক স্বপ্নীল ভাব। নীল সাদা তাপের তরঙ্গ উপরে, আর চারদিকে এই কালো। সবজনের চকচকে কালো, লোকদের পোশাকের ম্লান কালো, আর রাস্তায় পায়ের ছাপের রূপলি কালো। এছাড়া আছে গন্ধ, গরম চামড়া এবং সবজানের ঘোড়ার মলের গন্ধ, আর ধূপের ধোঁয়ার সরু রেখা। এইগুলো এবং গত রাতে না ঘুমানোর দরুন আমার চোখ আর ভাবনাগুলি যাচ্ছিল জড়িয়ে। আমি আবার পেছন ফিরে তাকালাম। পিরেজকে যেন মনে হচ্ছিল বহু দূরে, চোখ ঝলসানো রোদে প্রায় অস্পষ্ট। তারপর তিনি মিলিয়ে গেলেন একেবারে। এটা নিয়ে বেশ কিছুক্ষণ আমি চিন্তা করলাম। ভাবলাম, বুঝি পথ ছেড়ে তিনি খেতে নেমেছেন। সামনে নজর পড়ল রাস্তার একটি বাঁক। স্বাভাবিকভাবেই পিরেজের এ অঞ্চল ভালোভাবে চেনা, আমাদের ধরার জন্য শর্টকাট ধরছিলেন। বাঁক ঘোড়ার মুখে ধরে ফেললেন তিনি আমাদের, কিন্তু তারপর আবার পড়লেন পিছিয়ে। আরেকটা শর্টকাট মেরে আবার তিনি আমাদের ধরে ফেললেন। পরবর্তী আধ ঘণ্টা কয়েকবার এরকম হল, কিন্তু এর কিছুক্ষণ পরই তার গতিবিধির ওপর নজর রাখার আগ্রহটা কমে গেল। কপালের দুপাশের রগ দুটো দপদপ করছিল। আমি আর চলতে পারছিলাম না বললেই হয়। তারপরই সবকিছু হঠাৎ করে হয়ে গেল, আর এত নিখুঁত এবং স্বাভাবিকভাবে যে তার তেমন কোনো বিবরণ আমার মনে নেই। তবে মনে আছে, আমরা যখন গ্রামটা ছাড়িয়ে এসেছি তখন নার্স আমায় যেন কি বলছিল। গলার স্বর তার আমায় অবাক করেছিল, কারণ মুখের সঙ্গে স্বরের কোনো মিল নেই। স্বরটা একটু কাঁপা কাঁপা। সে যা বলেছিল তা হল, কেউ যদি খুব আস্তে হাঁটে তবে তার সর্দি হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আবার যদি কেউ তাড়াতাড়ি হাঁটে তবে ঘেমে যায় এবং পরে গির্জার ঠান্ডা বাতাস তার শরীরে কাঁপন ধরিয়ে দেয়। তার যুক্তিটা বুঝলাম, অর্থাৎ যে কোনোভাবে সর্দি হতে পারে। অন্ত্যেষ্টিক্রিয়ার আরও দু একটা ঘটনা আমার মনে আছে। সেই বৃদ্ধটির কথা ধরা যাক। যখন তিনি শেষবারের মতো গ্রামের ঠিক বাইরে আমাদের ধরে ফেলেছিলেন, অত্যাধিক পরিশ্রম বা দুঃখ বা হয়তো দুটোর জন্যই তার চোখ ভরে গিয়েছিল জলে, কিন্তু মুখের বলিরেখার জন্যে চোখের পানি গাল বেয়ে নামতে পারছিল না। বরং তার জরাজীর্ণ মুখের চারদিকে পড়ছিল ছড়িয়ে, এবং প্রাচীন জীর্ণ মুখে সৃষ্টি করেছিল এক চকচকে ভাবের। মনে পড়ছে আরও গির্জের চেহারা, রাস্তার গ্রামবাসী, কবরের ওপর লাল জেরানিয়াম, পিরেজের অজ্ঞান হয়ে যাওয়া। কাপড়ের পুতুলের মতো কুকড়ে মুকড়ে গিয়েছিলেন তিনি। মার কফনের ওপর ঝরে পড়া লাল মাটি, যার সঙ্গে মিশে আছে সাদা শেকড়ের টুকরো। তারপর আরও লোক, গলার স্বর, কাফের বাইরে বাসের জন্য অপেক্ষা, ইঞ্জিনের গুঞ্জন। এবং যখন প্রথম আমরা ঢুকলাম আলজিয়ার্সের ঝলমলে রাস্তায়, তখন মনে আনন্দের অল্প শিহরণ, এবং তারপর সোজা বিছানায় গিয়ে এক টানা 12 ঘণ্টা ঘুম। পর্ব 2।
ঘুম থেকে উঠেই বুঝলাম 2 দিন ছুটি নিতে চাওয়ায় কেন আমার উপরওয়ালা মুখ ভার করেছিলেন। আজ শনিবার। শনিবার যে আজ হবে এ কথা আগে আমার মনে হয়নি। মনে হল তখন যখন বিছানা ছেড়ে উঠলাম। ওপরওয়ালা বুঝেছিলেন একাধারে 4 দিন আমি ছুটি পাচ্ছি এবং এটা তাকে খুশি করবে এমন আশা করা যায় না। তবু বলব, দোষটা আমার নয়। মাকে গতকাল কবর না দিয়ে যদি আজ দেয়া হতো, তাহলেও আমি শনিবার আর রোববার এ 2 দিন ছুটি পেতাম। কিন্তু আমি আমার ওপরওয়ালার দিকটাও বুঝতে পেরেছিলাম। ঘুম থেকে ওঠাটা ছিল কষ্টকর, কারণ গতকালের অভিজ্ঞতাটা সত্যিই আমাকে ক্লান্ত করে তুলেছিল। দাড়ি কামাতে কামাতে ভাবছিলাম কিভাবে দিনটা কাটানো যেতে পারে। ভাবলাম বাইরে গিয়ে খানিকক্ষণ সাঁতার কাটলে বোধহয় ভালো লাগবে। সুতরাং পোতাশ্রয় যাবার ট্রাম ধরলাম। আগের মতোই আছে সবকিছু। সুইমিং পুলে ছেলে ছোকরার ভিড়, আর ওই ভিড়ে ছিল আমার অফিসের এককালীন টাইপিস্ট মারিও কার্দোনাও। ওই সময় আমি তার প্রতি বেশ উৎসুক ছিলাম এবং মনে হয় সেও আমায় পছন্দ করত। কিন্তু আমাদের অফিসে সে ছিল মাত্র কয়েকদিন, তাই কিছুই আর দানা বাঁধেনি। ভেলায় তাকে ওঠাবার সময় হাত দিয়ে তার বুক ছুঁয়ে দিলাম। তারপর সে নৌকায় চিত হয়ে শুয়ে পড়ল, আর আমি দাঁড় বাইতে লাগলাম। কিছুক্ষণ পর পাশ ফিরে সে তাকালো আমার দিকে। চুলগুলি লুটোপুটি খাচ্ছিল তার চোখের উপর এবং হাসছিল সে। দাঁড় রেখে দিয়ে এসে বসলাম তার পাশে। বাতাস বেশ আরামদায়ক, উষ্ণ। তামাশার ছলে আমার মাথা রাখলাম তার কোলে। সে কিছু বলল না দেখে আমি আর মাথা সরালাম না। পুরো আকাশ আমার চোখে, নীল আর সোনালি। মাথার নিচে মারির পেটের ধীর ওঠানাম অনুভব করছিলাম। 1/2 ঘণ্টারও বেশি আধো ঘুমে আধো জাগরণে আমরা শুয়েছিলাম। তারপর রোদ আরো প্রখর হলে মারি ঝাঁপ দিল পানিতে, সঙ্গে সঙ্গে আমিও। সাঁতরিয়ে আমি তাকে ধরে ফেললাম এবং হাত দিয়ে তার কোমর পেঁচিয়ে ধরে দুজনে পাশাপাশি সাঁতরাতে লাগলাম। সে তখনও হাসছিল। সুইমিং পুলের কিনারে দাঁড়িয়ে যখন আমরা নিজেদের শুকাচ্ছিলাম, তখন মারি বলল, দেখো, আমি তোমার চেয়েও বাদামি। তাকে জিজ্ঞেস করলাম বিকেলে সে আমার সঙ্গে সিনেমায় যাবে কিনা। আবার হাসল সে। বলল, হ্যাঁ, যদি আমি তাকে ওই হাসির বইটা দেখাতে নিয়ে যাই, যাতে ফার্নান্দাল অভিনয় করছে এবং যার কথা এখন সবাই আলোচনা করছে। কাপড় পরা আমরা যখন শেষ করলাম, তখন সে আমার কালো টাই দেখে জিজ্ঞেস করল আমি কারো জন্যে শোক পালন করছি কিনা। জানালাম তাকে যে আমার মা মারা গেছেন। কখন সে জিজ্ঞেস করল। আমি বললাম, গতকাল। কিছু সে বলল না বটে, কিন্তু মনে হল খানিকটা সংকুচিত হয়ে পড়েছে সে। আমি তাকে প্রায় বোঝাতে চাচ্ছিলাম যে দোষটা আমার নয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই নিজেকে সামলে নিলাম। কারণ এ কথাটা আগেও একবার ওপরওয়ালাকে বলেছিলাম এবং বুঝেছিলাম কথাটা শুনতে বোকার মতো। বোকামি হোক বা না হোক, এরকম একটা অঘটন ঘটলে সবাই নিজেকে দোষী না মনে করে পারে না। যাই হোক, বিকেলের দিকে মারি সব ভুলে গেল। মাঝে মাঝে ছবিটাতে কিছু হাসির খোরাক ছিল, কিন্তু পুরোটাই যাচ্ছে তাই। সিনেমা হলে সে তার পা দিয়ে আমার পাটা চেপে ধরেছিল এবং আমি তার বুকে হাত বুলোচ্ছিলাম। ছবি শেষে তাকে চুমু খেলাম, খানিকটা আনাড়ির মতো। তারপর সে আমার সঙ্গে ঘরে ফিরে এলো। ঘুম থেকে জেগে দেখি মারি চলে গেছে। সে বলেছিল সকালে উঠে প্রথমেই তার খালা তার খোঁজ করবে। মনে পড়ল আজ রোববার। বিরক্ত লাগল। রোববারের জন্য আমি কখনো হাপিত্যেশ করিনি। মাথা ফেরালাম এবং অলসভাবে মারির ছেড়ে যাওয়া বালিশের গন্ধ নিলাম। বালিশে সমুদ্রের জলের গন্ধ। ঘুমোলাম 10টা পর্যন্ত। তারপর দুপুর পর্যন্ত শুয়ে শুয়ে সিগারেট টানলাম। ঠিক করলাম প্রতিদিনের মতো সেলেস্তের রেস্তোরাঁয় আজ আর খাব না, কারণ সেখানে গেলেই তারা আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে অস্থির করে তুলবে এবং কেউ জেরা করুক তা আমার অপছন্দ। সুতরাং কড়াইয়ে কয়েকটা ডিম ভেজে খেয়ে নিলাম। রুটি ছাড়াই খেয়ে নিলাম ডিমগুলি, কারণ ঘরে রুটি ছিল না, আর নিচে গিয়ে তা কেনার ইচ্ছেও আমার ছিল না। খাওয়ার পর কোনো কাজ ছিল না, তাই নিজের ছোট ফ্ল্যাটটাতে পায়চারি করতে লাগলাম।
মা যখন আমার সঙ্গে ছিলেন, ফ্ল্যাটটা তখন আমার জন্য ঠিকই ছিল। মা চলে যাবার পর ফ্ল্যাটটা আমার কাছে বড় ঠেকতে লাগল। খাবার টেবিলটা নিয়ে এসেছি শোবার ঘরে। এ ঘরটাই এখন আমি ব্যবহার করি এবং আমার যা যা দরকার তার সব কিছুই এ ঘরে আছে। পিতলের ফ্রেমের খাট, ড্রেসিং টেবিল, ডেবে যাওয়া কিছু বেতের চেয়ার আর মলিন আয়না বসানো একটা ওয়ার্ড্রব। ফ্ল্যাটটার বাকি অংশ ব্যবহৃত হতো না এবং আমিও সেদিকে নজর দিতাম না। খানিক পর একটা কিছু করার জন্যে মেঝের উপর পড়ে থাকা পুরনো একটা খবরের কাগজ কুড়িয়ে পড়লাম। সেখানে ক্রসচেন সল্টের একটা বিজ্ঞাপন ছিল। সেটা কেটে আমার অ্যালবামে সাঁটলাম। পত্রিকার যেসব জিনিস আমার ভালো লাগে সেগুলি কেটে এই অ্যালবামে রেখে দিই। তারপর হাত ধুলাম এবং শেষ অবলম্বন হিসেবে গেলাম বারান্দায়। আমাদের অঞ্চলের সদর রাস্তার উপরই আমার ফ্ল্যাট। বিকেলটা যদিও চমৎকার, তবু রাস্তার বাঁধানো ইটগুলোকে কালো আর ঝকঝকে দেখাচ্ছিল। কিছু লোক শুধু শুধু ব্যস্তভাবে চলাফেরা করছিল। প্রথমে এলো একটি পরিবার, যারা বেরিয়েছে রোববারের বৈকালিক ভ্রমণে। দুটো ছোট ছেলে, পরনে নাবিকের পোশাক, খাটো পাতলুন, হাঁটুও ছোঁয়নি, এবং তাদেরকে তাদের সানডে বেস্টে কেমন অপ্রতিভ লাগছিল। তারপর এক বাচ্চা মেয়ে, চুলে বড় এক গোলাপি বো এবং পায়ে পেটেন্ট চামড়ার জুতো। পেছনে তাদের মা, ভীষণ মোটা, পরনে বাদামি সিল্কের পোশাক, আর তাদের বাবা ছোটখাটো এক মানুষ, আমার মুখ চেনা। তার মাথায় বেশ বড় সড়ো একটা খড়ের টুপি, হাতে বেড়াবার ছড়ি, গলায় বাটারফ্লাই টাই। তার স্ত্রীর পাশে তাকে দেখে বুঝলাম কেন সবাই বলে যে সে খানদানি পরিবারের এবং বিয়ে করেছে খানদানি পরিবারে নয়। তারপর এলো একদল ছোকরা, পাড়ার মাস্তানেরা, তেল চকচকে চুল, পরনে লাল টাই, কোমরের দিকে আটশাট কোট, কাজ করা পকেট এবং ভোঁতা মোকলা জুতো। মনে হল শহরের মাঝে বড় কোনো সিনেমা হলে তারা যাচ্ছে, তাই এত তাড়াতাড়ি তারা রওনা হয়েছে। গলার সপ্তমে চড়িয়ে তারা হাসছে, চেঁচাচ্ছে এবং ট্রাম স্টপের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। তারা চলে যাওয়ার পর আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল রাস্তা। এরই মধ্যে নিশ্চয়ই ম্যাটিনি শো শুরু হয়ে গেছে। রাস্তায় থাকল কিছু দোকানদার এবং বেড়াল। রাস্তা বরাবর ডুমুর গাছের উপর আকাশ মেঘ শূন্য, কিন্তু আলো নমিত। রাস্তার অন্য পাশে তামাকলা তার ঘরের সামনের ফুটপাতে চেয়ার এনে পিছে হাত রেখে বসল। ট্রামগুলি কিছুক্ষণ আগেও ছিল ভর্তি, এখন সেগুলি প্রায় ফাঁকা। তামাকলার দোকানের পাশের ছোট রেস্তোরাঁ সে পিওরোর বেয়ারা খালি রেস্তোরাঁর ধুলো ঝাড়ছে। রোববারের একটি আদর্শ বিকেল। চেয়ারটা ঘুরিয়ে আমি তামাকলার মতো বসলাম। এভাবে বসা আরামদায়ক। বসে বসে কয়েকটা সিগারেট শেষ করার পর আবার ঘরে গেলাম। সেখান থেকে এক টুকরো চকলেট নিয়ে এসে বসলাম জানালার কাছে খাবার জন্যে। একটু পরেই আকাশটা ঢেকে গেল মেঘে। ভাবলাম বুঝি কালবৈশাখী এলো। যাক, কিছুক্ষণ পর আকাশ পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হলো বটে, কিন্তু মনে হতে লাগল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, এবং এ ভাবটা চারদিকে বেশ অন্ধকার করে তুলল। বেশ কিছুক্ষণ আমি আকাশ দেখলাম। 5টার সময় ট্রামের বিকট আওয়াজ শোনা গেল। শহরতলির স্টেডিয়াম থেকে তা আসছে, যেখানে একটা ফুটবল ম্যাচ ছিল। পুরো ট্রাম ভর্তি লোক, এমনকি পাদানিতে পা রেখেও লোক ঝুলছিল। তারপর আরেকটা ট্রামে এলো খেলোয়াড়রা। তাদের প্রত্যেকের হাতে ছিল একটা করে ছোট সুটকেস, যা দেখে বুঝলাম এরা খেলোয়াড়। দলের গান গাইছিল তারা, কিপ দ্য বল রোলিং বয়েজ। তাদের একজন আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, তাদের একচোট নিয়েছি। একটি হাত নাড়ালাম, বললাম চমৎকার। তারপর প্রাইভেট গাড়ির স্রোত বইতে লাগল রাস্তায়। আকাশটা আবার বদলে গেল। বাড়িগুলোর চূড়োর পেছন দিকটায় ছড়িয়ে পড়তে লাগল একটা লালচে আভা। সাঁঝ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তাগুলি আবার ভরে উঠতে লাগল। লোকজন তাদের বৈকালিক ভ্রমণ শেষে ফিরছিল, এবং এসব ফিরতি লোকদের মধ্যে আমি সেই ছোটখাটো ভদ্রলোক এবং তার স্থূলাঙ্গী স্ত্রীকে দেখতে পেলাম। ছেলেমেয়ে দুজন মা বাবার পিছে পিছে ক্লান্ত স্বরে প্যান প্যান করতে করতে আসছিল। কিছুক্ষণ পরে কাছে পিঠের সিনেমা হলগুলি তাদের দর্শকদের উগড়ে দিল।
লক্ষ্য করলাম ছেলে ছোকরারা লম্বা লম্বা পা ফেলে হাঁটছে এবং অন্যান্য সময় থেকে জোরে জোরে হাত নাড়ছে। তারা যে মার্কামার একটা পশ্চিমা বুনো ছবি দেখে এসেছে সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। শহরের মাঝখানের সিনেমা হলগুলির দর্শকরা ফিরল কিছুক্ষণ পর। তাদের বেশিরভাগেরই মুখ গোমড়া, যদিও কয়েকজন তখনও হাসছিল। যাই হোক, মোট কথা তাদের পরিশ্রান্ত লাগছিল। কয়েকজন আমার জানালার নিচে ঘোরাফেরা করতে লাগল। এক দল মেয়ে এলো হাতে হাত রেখে। আমার জানালার নিচের ছোকরারা তাদের পাশ ঘেঁষে যাবার জন্যে তাদের দিকে মুখ করে হাঁটতে লাগল এবং চেঁচিয়ে মজার মন্তব্য করতে লাগল, যা শুনে মেয়েরা পেছন ফিরল এবং হাসল। মেয়েগুলিকে চিনলাম, পাড়ারই মেয়ে। তাদের দু একজনের সঙ্গে আমার পরিচয়ও আছে। দেখে হাত নাড়ল। ঠিক সে সময় একসঙ্গে রাস্তার বাতিগুলি জ্বলে উঠল। রাতের আকাশে যে তারাগুলি মাত্র জ্বলে উঠেছিল সেগুলি আরও নিষ্প্রভ হয়ে গেল। বাতি এবং একটানা রাস্তার এত খুঁটিনাটি দেখার জন্যে চোখটা টনটন করছিল। বাতিগুলির নিচে খানিকটা জায়গা উজ্জ্বল। কোনো ট্রাম যখনই সেই জায়গা দিয়ে যাচ্ছিল তখনই উজ্জ্বল হয়ে উঠছিল কোনো মেয়ের চুল বা হাসির বা রূপোর চুড়ি। তারপরই কমে গেল ট্রামের আনাগোনা। বাতি আর গাছের ওপর আকাশকে দেখাচ্ছিল কালো ভেলভেটের মতো। রাস্তা খালি হতে লাগল। এমন এক সময় এলো যখন রাস্তায় কাউকে দেখা গেল না এবং বিকেলের দেখা প্রথম বেড়ালটা ধীর স্থিরভাবে নির্জন রাস্তাটা পার হল। আমার মনে হল এখন রাতের খাবারের বন্দোবস্ত করা উচিত। চেয়ারে ঝুঁকে নিচে এতক্ষণ দেখছিলাম, দাঁড়াতেই ঘাড়টা ব্যথা করে উঠল। নিচে নেমে খানিকটা রুটি আর সুগেটে কিনলাম, তারপর রান্না করে দাঁড়িয়েই খাওয়াটা সারলাম। ভাবছিলাম জানালার কাছে দাঁড়িয়ে আরেকটা সিগারেট খাব, কিন্তু হিমেল হয়ে আসছিল রাতটা, তাই ইচ্ছেটা দমন করলাম। জানালা বন্ধ করে যখন ফিরছিলাম তখন তাকালাম আয়নার দিকে। দেখলাম আয়নায় আমার টেবিলের এক কোণা, তার উপর স্পিরিট ল্যাম্প এবং পাশে ছড়ানো কয়েক টুকরো রুটি ফুটে উঠেছে। হঠাৎ মনে হল আরেকটা রোববার কোনো রকমে কাটিয়ে দিলাম। মাকে কবর দেয়া হয়ে গেছে এবং কাল থেকে আমি আবার আগের মতো অফিসে যেতে শুরু করব। সত্যি আমার জীবনের কিছুই বদলায়নি। পর্ব ৩। সকালটা খুব ব্যস্ত ছিলাম অফিসে। আমার কর্তাও ছিলেন বেশ খোশ মেজাজে। এমনকি তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি ক্লান্ত কিনা, এবং তার পিঠে পিঠেই প্রশ্ন, মার বয়স ছিল কত? খানিক ভেবে বললাম ৬০-এর কাছাকাছি, কারণ আমি আরেকবার ভুল করতে চাচ্ছিলাম না। এটা শুনে তিনি কেমন যেন চিন্তিত হলেন। কেন আমি জানি না। ভাবলাম যাক, ইতি হল বিষয়টার। টেবিলে আমার বিল অফ লেডিংয়ের পাহাড়, আর এই সবগুলি দেখতে হবে আমাকে। দুপুরে খেতে যাবার আগে হাত ধুলাম। প্রতিদিন দুপুরে হাত ধুতে আমার ভালো লাগে। বিকেলে ব্যাপারটা কিন্তু বিরক্তিকর, কারণ দুপুর থেকে বিকেল পর্যন্ত লোকজনের ব্যবহারের ফলে তোয়ালেটা ভিজে জবজব করে। ব্যাপারটা একবার কর্তার নজরে এনেছিলাম। এটা যে নিতান্ত বাজে সে বিষয়ে তিনি একমত হয়েছিলেন আমার সঙ্গে, কিন্তু তার কাছে এটা সামান্য ব্যাপার। অন্য দিনের চেয়ে আজ একটু দেরি করে অফিস ছাড়লাম। 12:30টায় অফিস ফরওয়ার্ডিং ডিপার্টমেন্টের ইমানুয়েলের সঙ্গে বেরোলাম। অফিস থেকে সমুদ্র দেখা যায়। সিঁড়ির ওপর দাঁড়িয়ে কিছুক্ষণ বন্দরের জাহাজের মালপত্রের ওঠানামা দেখলাম। সূর্য হয়ে উঠছিল উত্তপ্ত। ঠিক সে সময় ইঞ্জিন ও শেকলের শব্দ করতে করতে একটা ট্রাক এলো। ইমানুয়েল বলল ট্রাকটাতে লাফিয়ে উঠতে। দৌড়তে শুরু করলাম আমি। ট্রাকটা বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। আমাদের তাই বেশ কিছুটা পথ ধাওয়া করতে হলো পিছু পিছু। ট্রাকের ইঞ্জিনের শব্দের জন্যে সবকিছু খানিকটা গুলিয়ে ফেলছিলাম। সচেতন ছিলাম শুধু একপাশে জাহাজগুলির গাঢ় রঙের নোঙর ও অদূরে দোলায়মান মাস্তুল এবং ক্রেন ও যন্ত্রপাতির ভিড়ে মাঝ দিয়ে জলের ধার বরাবর পাগলের মতো দৌড় সম্পর্কে। আমি প্রথম ধরলাম ট্রাকটাকে, তারপর লাফ দিয়ে ওপরে উঠে টেনে হিঁচড়ে তুললাম ইমানুয়েলকে। ঘন ঘন শ্বাস ফেলছিলাম আমরা। তাছাড়া এবড়ো থেবড়ো রাস্তায় চলার ফলে ঝাঁকুনি অবস্থা আরও সঙ্গীন করে তুলল। ইমানুয়েল ঢোক গিলে কানে কানে বলল, শেষ পর্যন্ত
উঠলাম তাহলে। সেলেস্তের রেস্তোরাঁয় পৌঁছে দেখি দরদর করে আমরা ঘামছি। সেলেস্তে সবসময় যেখানে বসে সেই সেখানে ঢোকার দরজার সামনে বসে আছে। স্থূলকায় পেটের ওপর তার সাদা অ্যাপ্রন আর সাদা গোঁপচোড়া পাকানো। আমাকে দেখে সহানুভূতি জানিয়ে জিজ্ঞেস করল আমার খুব খারাপ লাগছে কিনা। বললাম না, কিন্তু ভীষণ খিদে পেয়েছিল আমার। গোগ্রাসে খাওয়ার পর কফি দিয়ে শেষ করলাম খাওয়ার পর্ব। তারপর ঘরে ফিরে খানিকটা ঘুমালাম, কারণ বেশ মদ গিলেছিলাম। ঘুম থেকে জেগে বিছানা ছেড়ে উঠবার আগে সিগারেট খেলাম একটা। খানিকটা দেরি হয়ে গিয়েছিল, তাই ট্রাম ধরার জন্য দৌড়াতে হল। পুরো দমে চলছিল অফিস, আর সারাটা বিকেল চলে গেল তার সঙ্গে তাল রাখতে রাখতে। অফিস ছুটিটা তাই এলো স্বস্তি হয়ে, এবং ঠান্ডায় জেটির ধারে পায়চারি করছিলাম ধীরে ধীরে। আকাশটা সবুজ এবং নিরেট অফিসের পর বাইরে বেরোনোটা ভীষণ আরামপ্রদ। যাক, সোজা ফিরলাম বাসায়, কারণ কিছু আলু সেদ্ধ করার দরকার ছিল। হলঘরটা আঁধার, তাই যখন সিঁড়ি বেয়ে উঠছিলাম তখন বুড়ো সালামানোর সঙ্গে প্রায় ধাক্কা খেলাম। সে আমার সঙ্গে একই তলায় থাকে। সব সময়ের মতো তার কুকুরটা তার সঙ্গে আছে। 8 বছর ধরে এ দুজন অবিচ্ছিন্ন। সালামানোর স্প্যানিয়েলটা কুৎসিত এক জন্তু, সারা শরীরে চর্মরোগ, আমার মনে হয় খোস পাঁচড়া। কুকুরটার গায়ে এখন পশম নেই বিন্দুমাত্র, বদলে আছে বাদামি বাদামি চাকতি। মনে হয় কুকুরটার সঙ্গে ছোট ঘরটাতে একসঙ্গে থাকার দরুন সালামানোর আকৃতিও হয়ে গেছে অনেকটা এর মতো। তার চুল ভীষণ পাতলা আর গালে লালচে দাগ। আর কুকুরটাও মনে হয় মনিবের মতো বিশ্রী কুঁজো ভঙ্গিতে হাঁটাটা আয়ত্ত করেছে, কারণ সব সময় সে মাথাটা যত দূর সম্ভব সামনে বাড়িয়ে নাকটা মাটির সঙ্গে ঠেকিয়ে হাঁটে। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে তারা পরস্পর পরস্পরকে ঘৃণা করে। দিনে 2 বার, 11টা আর 6টার সময়, বুড়োটা তার কুকুরকে নিয়ে বেড়াতে বের হয়, আর 8 বছর ধরে এর কোনো ব্যতিক্রম হয়নি। রুদ আর লিওতে আপনি তাদের দেখতে পাবেন। কুকুরটা যত জোরে পারে তাকে টেনে নিয়ে চলছে, যতক্ষণ না তার বুড়ো মনিবটি পড়ো হচ্ছেন। তখন তিনি তাকে পেটান, গাল দেন। কুকুরটা 2টো পা পেছনে দিয়ে শটান শুয়ে পড়ে। এবার তার প্রভুর পালা তাকে টেনে নেয়ার। খানিক পর কুকুরটা আবার সব কিছু ভুলে গিয়ে ফের জোরে জোরে শেকল টানতে থাকে। ফলে আরও কিছু প্রহার, গালিগালাজ। তারপর তারা দাঁড়ায় ফুটপাতে, পরস্পরের দিকে তাকিয়ে থাকে জ্বলন্ত দৃষ্টিতে। কুকুরটির দৃষ্টিতে ভয় এবং মানুষটির দৃষ্টিতে ঘৃণা। যখনই তারা বের হয় তখনই এটা ঘটে। কুকুরটা যখন আবার কোনো ল্যাম্পপোস্টের নিচে দাঁড়াতে চায়, তখন তার মনিব দাঁড়াতে না দিয়ে টেনে নিতে থাকে, আর হতভাগ্য স্প্যানিয়েলটা রাস্তায় ফোঁটা ফোঁটা জলের দাগ রেখে যায়। কিন্তু ব্যাপারটি যদি ঘরে ঘটে, তার অর্থ আরেক চোট প্রহার। 8 বছর ধরে হয়ে আসছে এরকম। সেলেস্তে তো এটাকে বিষম লজ্জার কথা বলে উল্লেখ করে, বলে এ ব্যাপারে কিছু করা উচিত, কিন্তু কোন ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। যখন হলের ভেতরে সালামানোর সঙ্গে আমার দেখা হলো, তখন সে কুকুরটার উপর হম্বিতম্বি করছিল। কুকুরটা ঘেউ ঘেউ করছিল, আর সে জারজ, নোংরা, খচ্চর ইত্যাদি বলে গাল দিচ্ছিল। আমি বললাম শুভ সন্ধ্যা, কিন্তু তাতে বিন্দুমাত্র কর্ণপাত না করে সে কুকুরটাকে গাল দিয়ে যেতে লাগল। সুতরাং ভাবলাম তাকে জিজ্ঞেস করে দেখি কুকুরটার কি হয়েছে। কিন্তু এবারও কোনো উত্তর না দিয়ে সে চিৎকার করতে লাগল, ব্যাটা খেঁকি কুত্ত ইত্যাদি। আমি স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু মনে হল কুকুরটার গলায় সে কিছু লাগাবার চেষ্টা করছে। গলাটা খানিকটা উঁচুতে তুললাম। পেছন না ফিরেই সালামানো চাপা স্বরে স্বগদোক্তি করতে লাগল, ব্যাটা সবসময় এরকম করে, শিক্ষা দেওয়া উচিত ব্যাটাকে। তারপর সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করল। কিন্তু কুকুরটি চেষ্টা করল প্রতিরোধ করার। শুয়ে পড়ল সে মেঝেতে, ফলে তাকে শেকল ধরে ধাপে ধাপে টেনে নিতে হল। আমার সঙ্গে একই তলায় যে লোক থাকে, সে ঠিক এ সময় নিচ থেকে ওপরে উঠে এল। বেশিরভাগ লোকের মতে সে এখন বেশ্যার দালাল। কেউ যদি তাকে জিজ্ঞেস করে সে কি করে, তখন সে উত্তরে বলে মালগুদামের দারোয়ান। তবে এটা ঠিক, পাড়ায় সে লোকপ্রিয় নয়, কিন্তু প্রায়ই আমার সঙ্গে তার কিছু না কিছু কথা থাকে,
এবং মাঝে মাঝে ঘরে এসে অল্প স্বল্প কিছু বলে সে চলে যায়, কারণ আমি তার কথা শুনি। আসল ব্যাপার তার কথা আমার কাছে ইন্টারেস্টিং লাগে, সুতরাং তাকে এড়িয়ে যাওয়ার কোনো মানে হয় না। তার নাম সেন্তেস, রেমন্ড সেন্তেস, বেটে পুষ্ট গড়ন, নাক তার মুষ্টিযোদ্ধার মতো এবং পোশাক আশাকে সে ফুলবাবু। সেও আমাকে একবার সালামানোর কথা বলেছিল। সালামানো তার কুকুরের সঙ্গে যেরকম ব্যবহার করে তা খুবই লজ্জার বিষয়, এবং তার এরকম ব্যবহারে আমি বিরক্ত হই কিনা। উত্তরে আমি বলেছিলাম না। দুজনে সিঁড়ি বেয়ে একসঙ্গে উপরে উঠলাম, সেন্তেস এবং আমি। তারপর আমি যখন ঘরের দিকে মোড় নিচ্ছি তখন সে বলল, আমার সঙ্গে খাবে খানিকটা? ঘরে একটা কালো পুডিং আর কিছু মদ আছে। আমার তখন খেয়াল হলো এর ফলে আমাকে আর রাতের খাবার তৈরি করতে হবে না, সুতরাং বললাম, অসংখ্য ধন্যবাদ। তারও ঘর একটা, সঙ্গে রান্নাঘর, জানালা নেই। দেখলাম তার খাটের মাথায় গোলাপি আর সাদা প্লাস্টারের একটা পরী, আর পাশের দেয়ালে কিছু চ্যাম্পিয়ন অ্যাথলেট ও নগ্ন মেয়ের ছবি সাঁটা। বিছানাটা এলোমেলো, ঘরটা অপরিচ্ছন্ন। প্যারাফিনের একটা বাতি জ্বালালো সে। তারপর পকেট হাতড়িয়ে একটা ময়লা ব্যান্ডেজ বের করে ডান হাতে জড়াল। ব্যাপারটা কি জিজ্ঞেস করলাম। উত্তরে সে জানাল, এক ছোকরা তাকে বিরক্ত করায় তার সঙ্গে একচোট হয়ে গেছে। গণ্ডগোল করার মতো লোক আমি নই, বোঝাল সে, শুধু খানিকটা রকচটা। ছোকরা আমায় বলল, চ্যালেঞ্জ করলে এভাবে, যদি বেটা ছেলে হয়ে থাকো তবে ট্রাম থেকে নেমে এসো। বললাম, চুপ থাকো, আমি তোমার কিছু করিনি। তখন সে বলল, আমার সাহস নেই। ব্যাস, তারপর মীমাংসা হয়ে গেল সব কিছুর। ট্রাম থেকে নেমে তাকে বললাম, ভালো চাও তো মুখ বন্ধ করো, নয়তো তোমার ভালোর জন্যে মুখ বন্ধ করে দেব। চেষ্টা করে দেখো না, সে বলল। তারপর মুখে এক ঘুষি মেরে তাকে শুইয়ে দিলাম। খানিক পর তাকে ওঠাতে গেলাম। এর বদলে শুয়ে থেকেই সে আমায় লাথি মারল। সুতরাং একবার হাঁটু দিয়ে এবং তারপর হাত দিয়ে তাকে আরও খানিকটা ধোলাই দিলাম। যখন ধোলাই শেষ করলাম তখন শুয়োরের মতো তার শরীর দিয়ে রক্ত ঝরছিল। তাকে জিজ্ঞেস করলাম, হয়েছে? সে বলল, হ্যাঁ। সেন্তেস কথা বলছিল আর ব্যস্তভাবে হাতে ব্যান্ডেজ জড়াচ্ছিল। আমি বসেছিলাম ওর বিছানায়। সে বলল, সুতরাং তুমি দেখো, দোষটা আমার নয়। সেই চাচ্ছিল ব্যাপারটা, ঠিক না? মাথা নাড়লাম এবং সে যোগ করল, আসল কথা, তোমার কাছে একটা পরামর্শ চাচ্ছি এ ব্যাপারটার জন্যেই। তুমি তো সংসারের কিছু জানো, সুতরাং তুমিই পারো আমায় সাহায্য করতে। তাহলে আমি সারা জীবন তোমার বন্ধু হয়ে থাকব। কেউ যদি আমার উপকার করে তার কথা আমি ভুলি না। আমি যখন কোনো উত্তর দিলাম না তখন সে জিজ্ঞেস করল, বন্ধু হিসেবে তাকে নিতে কোনো আপত্তি আছে কিনা। উত্তরে যখন জানালাম আপত্তি নেই, তখন মনে হল সে বেশ সন্তুষ্ট হয়েছে। কালো পুডিংটা বের করে সে ফ্রাইপ্যানে গরম করল। তারপর 2 বোতল মদ বের করে টেবিল সাজাল। এসব করার সময় সে চুপ করেছিল। খেতে বসলাম আমরা। তারপর খানিক ইতস্তত করে সে পুরো ঘটনাটা আমাকে বলল। সচরাচর যা হয়ে থাকে তেমনি এ ঘটনার সঙ্গে একটি মেয়ে জড়িত। প্রায় আমরা একসঙ্গে ঘুমাতাম। বলতে গেলে আমি তাকে রেখেছিলাম কারণ সে মোটামুটি মানানসই টাকা চাইত। যে ছেলেটিকে ধোলাই করেছি সে ওর ভাই। সে লক্ষ্য করল আমি চুপ করে আছি। তখন বলল, প্রতিবেশীরা তার সম্পর্কে কি বলে তা সে জানে, কিন্তু কথাগুলি জঘন্য রকমের মিথ্যে। অন্য সবার মতো তারও নিজস্ব একটা নীতি আছে, আর আছে গুদামঘরের একটা চাকরি। সে বলল, হ্যাঁ। তারপর কি হলো বলি। হঠাৎ একদিন দেখি মেয়েটা আর আগের মতো আমাকে পাত্তা দিচ্ছে না। চলার মতো সে তাকে যথেষ্ট টাকা দিত, তবে হয়তো তা তেমন বড় অঙ্কের নয়। তার ঘরের ভাড়া গুনত, প্রতিদিনের খাওয়ার জন্য দিত 20 ফ্রা, 300 ফ্রা ভাড়া আর 600 ফ্রা খাওয়া, এবং যখন তখন ছোটখাটো উপহার, কখনো একজোড়া মোজা, কখনো বা অন্য কিছু। ধরো মাসে 1000 ফ্রা। কিন্তু আমার ভদ্রমহিলার জন্যে তাও যথেষ্ট নয়। সব সময় প্যান প্যান করে বলত, যা দিচ্ছি তাতে সে কুলাতে পারছে না। সুতরাং একদিন তাকে বললাম, দিনে ঘণ্টাখানেকের জন্য একটা চাকরি জোগাড় করো না কেন, তাতে আমারও সুবিধা হয়। এই মাসে আমি তোমায় একটা নতুন ফ্রক কিনে দিয়েছি।
গুনছি ঘর ভাড়া, আর প্রতিদিন 20 ফ্রাঁ তো দিচ্ছি। কিন্তু তুমি একদঙ্গল মেয়ে নিয়ে কাফেতে গিয়ে সব উড়িয়ে দাও। তাদের তুমি কিনে দাও কফি, চিনি, আর পয়সাগুলি তো আসে আমার পকেট থেকে। আমি তোমার সঙ্গে মিষ্টি ব্যবহার করি, আর প্রতিদিনই এই পাই। কিন্তু সে কোনো কাজ করবে না, অথচ প্রতিদিন বলবে আমি যা দিচ্ছি তাতে আর কুলোচ্ছে না। তারপর একদিন দেখলাম সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে ব্যাখ্যা করতে লাগল। একদিন তার ব্যাগে একটা লটারির টিকিট দেখে সে জিজ্ঞেস করেছিল, লটারির টিকিট কেনার টাকা সে পেল কোত্থেকে? মেয়েটি চুপ করে রইল। তারপর আরেকবার তার কাছে পেয়েছিল সে 2টি ব্রেসলেট বন্ধক দেওয়ার রসিদ, অথচ ব্রেসলেট দুটি সে কোনোদিন দেখেনি পর্যন্ত। সুতরাং বুঝলাম ভেতরে ভেতরে নোংরা কিছু একটা চলছে। তাই তাকে বললাম, তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ হওয়া উচিত। তবে তার আগে তাকে নিয়ে নিলাম একচোট। শক্ত শক্ত কিছু কথাবার্তাও শোনালাম। বললাম একটিমাত্র জিনিসই তার প্রিয়, আর তা হল সুযোগ পেলে যার তার সঙ্গে ঘুমানো। সোজাসুজি তাকে বললাম, বুঝলে বোকা মেয়ে, আমার জন্য কষ্ট পেতে হবে একদিন, তখন আমার কাছেই ফিরে আসতে চাইবে। রাস্তার সব মেয়েরা তোমাকে হিংসে করে কেন জানো? খালি এজন্যে যে আমি তোমাকে রাখছি। রক্ত বের না হওয়া পর্যন্ত পিটিয়েছিল সে মেয়েটিকে। এর আগে কখনো সে তাকে মারেনি, মানে খুব জোরে নয় আর কি, অনেকটা আদরের মারের মতো। কিছুক্ষণ চেঁচাত এবং আমাকে জানালাগুলি বন্ধ করে দিতে হতো। তারপর সচরাচর যা হয় তেমনি ব্যাপারটার ইতি হতো। কিন্তু এবার যাই বলো, তার থেকে আমার মন উঠে গেছে। খালি মনে হচ্ছে তাকে ভালো করে শাস্তি দেয়া হল না। আমি কি বলছি বুঝছ তো? সে জানালো এ ঘটনার জন্যেই আমার পরামর্শ চাচ্ছে। ধোঁয়া বেরোচ্ছিল বাতি থেকে। বাতির সলতেটা কমিয়ে দেওয়ার জন্যে সে পায়চারি করতে করতে থামল। আমি কিছু না বলে খালি শুনলাম। পুরো 1 বোতল মদ খেয়েছি। মাথাটা ঝিমঝিম করছিল, কারণ আমার ব্র্যান্ডের সিগারেট শেষ হয়ে যাওয়ায় রেমন্ডেরটা খাচ্ছিলাম। রাতের শেষ ট্রাম চলে গেল এবং এর সঙ্গে সঙ্গে রাস্তার কলরবও থেমে গেল। রেমন্ড কথা বলে চলছিল। যে জিনিসটা তাকে খোঁচাচ্ছিল তা হল মেয়েটার উপর তার খানিকটা ঝোঁক ছিল, কিন্তু মেয়েটিকে যে একচোট শিক্ষা দিতে হবে সে ব্যাপারে সে দৃঢ়। তার প্রথম পরিকল্পনা হল, সে বলল, মেয়েটিকে একটি হোটেলে নিয়ে তোলা এবং স্পেশাল পুলিশকে খবর দেয়া। পুলিশের সে তাল দেবে যাতে মেয়েটার নাম খাতায় সাধারণ পতিতা হিসেবে তোলা হয়। মেয়েটা তাহলে নিশ্চয়ই ক্ষেপে যাবে। তারপর অন্ধকার জগতের বাসিন্দা তার কয়েকজন বন্ধুর কাছে সে পরামর্শ চেয়েছিল, যারা মেয়ে রাখে তাদের থেকে যা পারে নিংড়ে নেয়ার জন্যে, কিন্তু তারাও এমন কোনো পরামর্শ দিতে পারেনি। তবুও সে দেখল তারা যা বলছে তা তাদের লাইনে হয়তো ঠিক, কিন্তু যখন তুমি জানো না তোমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে তাকে কি করবে, তখন ওই লাইনে গিয়ে লাভ কি? এটা যখন সে তাদের জানালো তখন তারা পরামর্শ দিল তার শরীরে দাগ দিয়ে দিতে। কিন্তু এটাও সে চাচ্ছে না, এর জন্য অনেক চিন্তাভাবনা দরকার। কিন্তু প্রথমে সে আমাকে কিছু জিজ্ঞেস করতে চায়। তবে তা জিজ্ঞেস করার আগে যে কাহিনীটা সে শোনাল সে সম্পর্কে সাধারণভাবে সে আমার মতামত জানতে চায়। বললাম, আমার কোনো মতামত নেই, তবে গল্পটা বেশ মজার। আমার কি মনে হয় মেয়েটা সত্যি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? আমাকে স্বীকার করতে হল যে ব্যাপারটা অনেকটা ওই রকমই বৈকি। তখন সে জিজ্ঞেস করল, মেয়েটার শাস্তি হোক এ যদি আমি না চাই, তবে তার জায়গায় আমি হলে কি করতাম? বললাম, এ অবস্থায় পড়লে কি করা উচিত সে সম্পর্কে কেউই কিছু বলতে পারে না, তবে আমি যেটা বুঝেছি যে সে চায় যেন মেয়েটা কষ্ট পাক। আমি আরও কিছু মদ খেলাম, আর রেমন্ড আরেকটা সিগারেট ধরিয়ে সে কি করতে চায় তার ব্যাখ্যা শুরু করল। সে তাকে একটি চিঠি লিখতে চায়, সত্যিকারের জঘন্য ভাষায়, যা তাকে অকুল পাথারে ফেলবে, আর সঙ্গে সঙ্গে এটা পড়ে সে আগের ঘটনার জন্যে অনুশোচনা করবে। তারপর মেয়েটি যখন ফিরে আসবে তখন সে তার সঙ্গে বিছানায় যাবে এবং মেয়েটি একটু তেতে উঠলেই সে তার মুখে থুতু দিয়ে ঘরের বার করে দেবে। আমি তার সঙ্গে একমত হয়ে বললাম, প্ল্যানটা মন্দ নয়, এই তার উপযুক্ত শাস্তি। কিন্তু রেমন্ড বলল,
যেরকমভাবে চিঠিটা লেখা উচিত সেরকমভাবে তা সে লিখতে পারছে না, এবং এখানেই আমি তাকে সাহায্য করতে পারি। যখন আমি চুপ করে রইলাম তখন সে বলল, এটা করতে কি আমি কিছু মনে করব? বললাম, না, চেষ্টা করে দেখতে পারি একবার। এক পাত্র মদ খেয়ে সে উঠে দাঁড়াল। তারপর প্লেট এবং কিছু ঠান্ডা পুডিং যা পড়েছিল সরিয়ে টেবিলে জায়গা করে দিল। এরপর যত্ন করে ওয়েলক্লথটা মুছে বেডসাইড টেবিল থেকে এক টুকরো কাগজ আনল। তারপর আনল একটি খাম, ছোট লাল কলমদানি এবং চৌকো এক দোয়াতদানি যাতে কালো কালি ভরা। যে মুহূর্তে সে মেয়েটার নাম বলল সে মুহূর্তে বুঝে ফেললাম যে মেয়েটি একজন মূর। লিখলাম চিঠিটা। খুব বেশি ঝামেলা হল না, কিন্তু রেমন্ডকে আমি খুশি করতে চাইছিলাম, যেহেতু ওকে অখুশি করার কোনো কারণ নেই। তারপর আমি কি লিখছি তা পড়লাম। সিগারেট টানতে টানতে এবং মাথা নাড়তে নাড়তে শুনল সে। দয়া করে আবার পড়ো, সে বলল। মনে হল সে খুশি হয়েছে। আহ, এই তো চায়, জিভ দিয়ে শব্দ করল সে। আরে ইয়ার, তোমার তো দারুণ বুদ্ধি। কত ধানে কত চাল তা দেখি তুমি জানো। ইয়ার শব্দটি প্রথমে খেয়াল করিনি। সেটা খেয়াল করলাম তখন যখন সে আমার কাঁধে চাপড় মেরে বলল, এখন থেকে আমরা বন্ধু, কি বলো? চুপ করে রইলাম। কথাটা আবার বলল সে। অবশ্য এতে আমার কিছু যায় আসে না, কিন্তু যখন সে কথাটার উপর জোর দিল তখন মাথা নেড়ে বললাম, হ্যাঁ। চিঠিটা সে খামে পড়ল এবং আমরা মদ শেষ করলাম। তারপর নিঃশব্দে আমরা কয়েক মিনিট সিগারেট টানলাম। রাস্তা বেশ শান্ত, খালি কখনো কখনো দু একটা গাড়ি চলে যাওয়ার শব্দ। অবশেষে বললাম, রাত হয়ে যাচ্ছে। রেমন্ডো তা স্বীকার করল। আজকের বিকেলটা খুব দ্রুত কেটে গেল, যোগ করল সে, এবং ওদিক থেকে কথাটা সত্যি। আমি বিছানায় যেতে চাইছিলাম, যদিও মনে হচ্ছিল ওঠার কোনো শক্তি নেই। আমাকে নিশ্চয়ই খুব ক্লান্ত দেখাচ্ছিল, কারণ রেমন্ড বলল একজনকে অযথা বিরক্ত করা উচিত নয়। প্রথমে কথাটার মানে বুঝলাম না। তখন সে জানাল আমার মায়ের মৃত্যুর খবর সে শুনেছে। যাক, সে বলল এটা এক সময় না এক সময় ঘটতই। কথাটা আমার পছন্দ হল এবং তাকে তা জানালাম। যখন উঠে দাঁড়ালাম তখন রেমন্ড বেশ আন্তরিকতার সঙ্গে আমার সঙ্গে করমর্দন করে বলল যে মানুষ সবসময় একে অন্যকে বুঝতে পারে। দরজা ভিজিয়ে ল্যান্ডিংয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। সমস্ত বাড়িটা কবরের মতো নিঃশব্দ। সিঁড়ির অন্ধকার থেকে ভেসে আসছে স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। আমি আমার কানে রক্তের দপদপানি ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তাই শুনলাম। তারপর বুড়ো সালামানোর ঘরে তার কুকুরটা ফোঁপাতে লাগল, এবং এই ঘুমন্ত বাড়ির মাঝে শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগল, অন্ধকার আর নৈশব্দে একটি ফুল ফুটে ওঠার মতো।